আমরা সবাই শপিং মলে গেলাম। আমরা সবাই একসাথে গেলেও রুদ্র আমাকে টেনে অন্যদিকে নিয়ে যায়। আমি বললাম, কি হলো? রুদ্র বলল, চলো আমরা এদিকে যাই। আমি বললাম, আচ্ছা চলো। তারপর আমি আর রুদ্র শপিং শেষে ভাইয়াদের কাছে গেলাম। গিয়ে দেখি ভাইয়েরা আলাদা আলাদা শপিং করতেছে, আর বিশাল আর সামিয়া ঝগড়া করতেছে। আমি গিয়ে বিশাল আর সামিয়াকে বললাম, কি হয়েছে? বিশাল বলল, আরে দেখো না, আমি বলতেছি কালো কালারের শাড়িটা নিতে, কিন্তু ও বলতেছে লাল কালারের শাড়িটা নেবে। আমি বললাম, ও আচ্ছা, তা সামিয়া, আমার মনে হয় তোমাকে কালো কালারের ভালো লাগবে, তুমি এটাই নাও। সামিয়া মুখ কালো করে এটাই নিল। আমি বিশালের দিকে তাকিয়ে বাঁকা হাসলাম। তা দেখে বিশালও হাসলো। বড় ভাইয়া বলল, আচ্ছা সবার কি হয়ে গেছে, তাহলে চলো যাওয়া যাক। রুদ্র বলল, ওকে, তাহলে আমরাও আসি। ছোটো ভাই বলল, না না, আজকে আমাদের এখানে রাতের খাবার খেয়ে যাবে। মেহেক বলল, না, চিল্লিয়ে বলল। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছি মেহেকের দিকে। আমি বললাম, কি হয়েছে, ষাঁড়ার মতো চিল্লাচ্ছিস কেন? বড় ভাই বলল, গাধা একটা। মেহেক বলল, কি আমি গাধা? রেগে গিয়ে বলল। রুদ্র বলল, না থাক ভাইয়া, আমরা আরেকদিন আসবো, আজকে আর না। বড় ভাই বলল, ঠিক আছে। তারপর আমি, ভাইয়ারা, বিশাল, ভাবিন, সামিয়া আর সারা আমরা আমাদের বাসায় চলে আসলাম, আর রুদ্ররা তাদের বাড়িতে চলে গেল। ইন খান ভিলা। নেহাল বলল, কি বলছো এসব বাবা? কথা বলল, আমরা কি করব এখন? কান্না করতে করতে বলল। আরমান বলল, ফারিয়ার বাচ্চা হওয়ার সময় ফারিয়া মারাও যেতে পারে। কথা বলল, এখন আমরা কি করব? আচ্ছা ফারিয়া যদি বাচ্চা না নেয় তাহলে তো হয়। আরমান বলল, পাগলের মতো কথা বলো না, ফারিয়াকে বাচ্চা নিতেই হবে, তা না হলে ভ্যাম্পায়ার রাজ্য ধ্বংস হয়ে যাবে। নিহাল বলল, ফারিয়াকে বাঁচানোর কি কোনো উপায় নাই? আরমান বলল, আছে, কিন্তু আদি পিতা বলেছে সময় আসলেই বলবে। কথা বলল, রুদ্র যদি জানতে পারে তাহলে ও কোনো দিন বাচ্চাই নেবে না। আরমান বলল, এই জন্যই তো রুদ্রকে কিছু জানানো যাবে না। নিহাল বলল, কিন্তু? আরমান বলল, আর কোনো কিন্তু নেই, রুদ্র যাতে কোনোভাবে না জানতে পারে। ঠিক আছে, নিহাল বলল, ঠিক আছে। রুষা বলল, কি জানতে পারবে না বাবা? সবাই পিছনে ফিরে দেখে রুষা আর মেহেক দাঁড়িয়ে আছে। নিহাল, আরমান আর কথা ভয় পেয়ে গেল। আরমান বলল, কই কিছু না তো। মেহেক বলল, মিথ্যা কথা বলো না দাদু ভাই। রুষা বলল, আমরা সব শুনেছি। আরমান বলল, যা জেনেছ তা যাতে রুদ্র না জানতে পারে। কঠিন সুরে বলল। রুষা বলল, কেন? তোমরা সবাই ফারিয়ার জীবনটা নিয়ে এভাবে খেলছো? মেহেক বলল, আমার মনে হয় ভাইয়াকে সব জানানো উচিত। নিহাল বলল, একদম না, আমাদের আদিপিতা বলেছেন তিনি কোনো না কোনো উপায়ে ফারিয়াকে বাঁচাবেন। রুষা বলল, কিন্তু বাবা। নিহাল বলল, আর কোনো কিন্তু না, কালকে তোমাদের এঙ্গেজমেন্ট, যাও গিয়ে প্রস্তুতি নাও। রুষা আর মেহেক কিছু না বলে চলে গেল। রুদ্র রুমে এসে ফ্রেশ হয়েই আমাকে কল দিল। রুদ্র বলল, হ্যালো ময়না পাখি। আমি বললাম, বলো। রুদ্র বলল, কী করতেছো? আমি বললাম, বসে বসে তোমার কথা চিন্তা করতেছি। রুদ্র বলল, তা কী চিন্তা করতেছো আমাকে নিয়ে? আমি বললাম, এই যে তোমার মতো একটা পাগলকে নিয়ে আমি কী করব? রুদ্র বলল, ও তাই বুঝি? আমি বললাম, মশাই। রুদ্র বলল, চিন্তা করো না, বিয়ের পর আমি আর আমার বাচ্চারা তোমাকে ইচ্ছে মতো জ্বালাবো। আমি বললাম, সেটা তো আমি জানি। রুদ্র বলল, জানো, আমার না খুব শখ বাবা ডাক শোনার। আমি বললাম, তাই বুঝি? রুদ্র বলল, আমার তো ফুটবল টিম করার ইচ্ছা আছে। আমি বললাম, কি? রুদ্র এবার জোরে জোরে হেসে দিল। রুদ্র বলল, আরে না, তোমার মতো পিচ্ছি পারবে না। আমি বললাম, আমি কিছুই বললাম না। রুদ্র বলল, আচ্ছা পাখি, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে তো আবার এঙ্গেজমেন্ট আছে। আমি বললাম, তুমিও ঘুমিয়ে পড়ো। রুদ্র বলল, বাই পাখি। আমি বললাম, বাই ফুটবল টিমের আব্বা। রুদ্র মুচকি হেসে কল রেখে দিল। আমি বড় ভাইয়ের রুমে গিয়ে দেখি আমার দুই ভাই বসে আছে। আমি বললাম, বাহ, আমাকে ছাড়ে গল্প করেছিলে? বড় ভাই বলল, আয় আমার কাছে আয়। আমি গিয়ে পা তুলে ভাইয়ার বিছানায় বসলাম। তারপর আমি আর ছোটো ভাইয়া বড় ভাইয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। বড় ভাইয়া আমাদের দুজনের মাথায় বিলি কেটে দিল। তারপর আমরা দুজনে ঘুমিয়ে গেলাম। বড় ভাইয়া আমাদের দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। বড় ভাইয়া বলল, দেখেছ আব্বু আম্মু, আমার ছোটো ভাই বোনগুলা কত বড় হয়ে গেছে, কবে তোরা তো বড় হয়ে গেলি? এই বলেই ভাইয়া চোখের কোণে থাকা পানি মুছে ফেলল।
তারপর হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। ভাবেন সে কখন থেকে সারা রুমে বসে সারার জন্য অপেক্ষা করছে। সারা ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে খালি তোয়ালে গায়ে জড়িয়ে বের হয়েছে। সে তখন ভাবিনকে খেয়াল করে নাই। ভাবিন তো হা করে সারার দিকে তাকিয়ে আছে। সারা যখন খেয়াল করলো সে চিল্লাতে যাবে তার আগেই ভাবিন গিয়ে তার মুখ চেপে ধরলো। ভাবিন সারার অনেকটা কাছে চলে গেল। ভাবিন বলল, কি করছো, এভাবে চিল্লাচ্ছ কেন? সারা বলল, ভাবিন বলল, ও আচ্ছা। তারপর ভাবিন সারার মুখ ছেড়ে দিল। সারা বলল, আপনি এখানে কি করছেন? ভয় পেয়ে গেল। ভাবিন বলল, তোমার সাথে একটু কথা ছিল। সারা বলল, প্লিজ আপনি এখন যান, প্লিজ প্লিজ। ভাবিন বলল, ওকে, আমি কালকে বলবো। এই বলে ভাবিন চলে গেল। সারা বলল, যাক বাবা, বাঁচলাম। তারপর সারা তাড়াতাড়ি কাপড় পরে নিল। তারপর দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। সকালে আজকে এঙ্গেজমেন্ট। আমি ঘুমাচ্ছিলাম, খুব সুন্দর স্বপ্ন দেখতেছিলাম। এমন সময় বারবার কল আসতেছিল, কিছুক্ষণ পর কেটে যাচ্ছিল। একরাশ বিরক্তি নিয়ে রিসিভ করলাম, করে বলা শুরু করলাম, কোন হদারাম রে আমার ঘুমের 12টা বাজালি? তোরে আমি টিকটিকি স্যুপ, তেলাপোকার চাটনি, হাতির ডিম, কেঁচোর আচার খাওয়ামো, এই কথা কস না কেন? রুদ্র বলল, চুপ, একদম চুপ। আর একটা কথা বললে দিব এক থাপ্পড়। ইয়াকছি, এসব কিসের নাম বললা? তুমি সব কী ধরনের ভাষা বলতেছো? আমি বললাম, আ। রুদ্র বলল, কি করতেছো? আনসার মি। আমি বললাম, আসলে আমি বুঝতে পারিনি তুমি ফোন করেছো। রুদ্র বলল, এইভাবে উল্লুকের মতো না শুনেই কথা বলছিলে কেন? আর কাকে আশা করেছিলে? সাহস কী করে হয় অন্য কাউকে আশা করার? এর শাস্তি তুমি আজ পাবে বলেই কেটে দিল। আমি বললাম, হ্যালো, যা, এখন কি হবে? কেন যে এত কিছু বলতে গেলাম? আজ যে আমার কপালে কী আছে কে জানে। এইসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিলাম। নিচে গিয়ে দেখি সবাই কাজে ব্যস্ত। বিশাল আর ভাবিন বসে আছে। সারা আর সামিয়াকে দেখলাম না, হয়তো ওরা কাজে ব্যস্ত। বিশাল আর ভাবিন বলল, যাক, তাহলে মহারানীর ঘুম ভাঙলো। আমরা তো ভাবছি আজ তোর ঘুম ভাঙবে না। আর এদিকে রুদ্রকে আরেকজন বিয়ে করে নিয়ে চলে যাবে। আমি তেড়ে গেলাম, ওর চুল টেনে বললাম, কি বললি তুই? বিশাল বলল, ছাড় না, লাগছে তো। আমি তো মজা করলাম, ছাড়। আমি বললাম, এবারের মতো ছেড়ে দিলাম, যা। সামিয়া বলল, আমি তোমাকে ডাকতে গিয়েছিলাম, তুমি ঘুমিয়েছিলে, তাই আর ডাকিনি। ভাবিন বলল, কথায় আছে না, যার বিয়ে তার ঘুম নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমাদেরও দিন আসবে, দেখিস তোরে কী করি। আমি বললাম, যা দেখা যাবে। আমাদের কথার মাঝেই বড় ভাইয়া আসলো। বড় ভাই বলল, হয়েছে তোদের ঝগড়া? টুকুকে আর জ্বালাস না, যা, খেয়ে দিয়ে রেস্ট নে। আর টুকু তোকে আর সামিয়া সারাকে সাজাতে লোক আসবে একটু পর, বলে ভাইয়া চলে গেল। সবাই খেয়ে দিয়ে চলে আসলাম সবার রুমে। আমি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বসলাম, ফোন হাতে নিয়ে দেখলাম রুদ্র একটা কলও করেনি। সকালের বিষয় নিয়ে রাগ করে আছে। যাই দেখি, আমি কল দিয়ে রাজামশাইয়ের রাগ ভাঙাই। ইন খান ভিলা। রুদ্র শুয়ে আছি, তখন ফারিয়া কল দিছিল, ধরলাম না। দেখি আমার রানী আমার রাগ ভাঙানোর জন্য কী করতে পারে। ফোন বেজে যাচ্ছে। আমি বললাম, এত কিসের রাগ? এতবার কল দিচ্ছে তাও ধরছে না। আমাকে রাগ ভাঙাতে হবে, অনুষ্ঠানে রাজামশাইয়ের রাগ ভাঙাবো। কিছুক্ষণ পর পার্লারের লোক আসছে আমাদের সাজাতে। সারা আর সামিয়া এসেছে আমার সাজ দেখতে। আমি বললাম, সারা, সামিয়া, তোমরা সাজবা না? সারা সামিয়া বলল, না আপু, আমরা এমনি সাজবো। আমি বললাম, তা বললে হবে না, তোমরাও সাজবা। আমার সাথে জোর করলাম, ওরা আর না পেরে সাজলো। সামিয়া আর সারাকে বিশাল আর ভাবিন 2টা শাড়ি গিফট করেছে, খুব সুন্দর শাড়ি দুটো। আমাদের সবার সাজানো শেষ। আমি পাতা কালার খুব সুন্দর একটা গাউন পরেছি। চুলগুলো এক সাইডে নিয়ে খুব সুন্দর করে খোপা করা হয়েছে। ভারী মেকআপ আর কানে ডায়মন্ডের বড় বড় ঝুমকো, গলায় সীতাহারের মতো বড় একটা ডায়মন্ডের হার, ওড়না খোপায় আটকে রাখা হয়েছে। আর সামিয়া শাড়ি পরেছে। সামিয়া লাল শাড়ি আর সারা কালো শাড়ি পরেছে, চুলগুলো ছাড়া আর কানে বড় বড় ঝুমকো, ভারী মেকআপ। আমাদের সাজ শেষ হতেই বড় ভাইয়া আর ছোটো ভাইয়া এলো। বড় ভাইয়া ছোটো ভাইয়া বলল, বাহ, আমাদের টুকু কত বড় হয়ে গেছে, আজ তার এঙ্গেজমেন্ট, তারপর বিয়ে, শ্বশুরবাড়ি চলে যাবে। আমি ভাইয়ার কথা শুনে ভাইয়াদের জড়িয়ে ধরে কেঁদেই দিলাম। কিছুক্ষণ পর ছোটো ভাইয়া বলল, আর কাঁদিস না, তোর সব মেকআপ নষ্ট হয়ে গেছে, পেতনি হয়ে গেছে, রুদ্র তোকে এভাবে দেখলে পালাবে। ভাইয়ার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। আমি বললাম, রাগে ফুঁসতে লাগলাম,
ইন খানবিলা। রুদ্রদের পরিবারের সবাই তৈরি আমাদের বাসায় আসার জন্য। রুষা আর মেহেককেও দারুণ লাগতেছে। রুষা মিষ্টি কালারের গাউন পরেছে আর মেহেক গোল্ডেন কালার, দুজনের চুলগুলো ছাড়া, কানে বড় বড় ঝুমকো আর ভারী মেকআপ। আজকে রুদ্রকে একদম হিরোর মতো লাগছে। আজ রুদ্র একটা পাতা কালার আর সাদা কালারের একটা ব্লেজার পরেছে, সাদা শার্ট আর কালো কালারের জিন্স, হাতে ঘড়ি, চুলগুলো একসাথে স্পাইক করা। রুদ্র বলল, জান পাখি আমি আসতেছি। এসব ভেবেই সকলে রওনা দিল। এদিকে আমরা বসে আছি, বিশাল আর বাবিন আমাদের কাছে আসার সময় পাইনি, কাজে ব্যস্ত। আমার দুই ভাইকেও আজকে অনেক দারুণ লাগতেছে। বড় ভাই আজকে হলুদ আর সাদা কালারের একটা ব্লেজার পরেছে আর কালো কালারের শার্ট আর সাদা কালারের জিন্স, হাতে ঘড়ি আর চুলগুলো উপরের দিকে স্পাইক করা। আর ছোট ভাইয়া আজকে মিষ্টি কালারের ব্লেজার পরেছে, সাদা শার্ট আর কালো জিন্স পরেছে, হাতে ঘড়ি আর চুলগুলো উপরের দিকে স্পাইক করা। রুদ্ররা আমাদের বাসায় পৌঁছে গিয়েছে। সকলের সাথে কুশল বিনিময় করে রুদ্রকে স্টেজে বসানো হলো। বড় ভাইয়া আর ছোট ভাইয়া চোখ আটকে রয়েছে তাদের পরীর উপর, চোখ সরছেই না তাদের। এতে রুষার মেহে খুবই লজ্জা পাচ্ছে তাদের ড্রেসের সাথে ভাইয়াদের ড্রেসের ম্যাচিং করে পড়া। ভাবিন আর বিশাল আর চোখে তাকিয়ে আছে সারা আর সামিয়ার দিকে, সকলকে খুব সুন্দর লাগতেছে। রুদ্র বলল, জান পাখি কই তুমি? রুদ্রের চোখ শুধু একজনকেই খুঁজছে। সকলের অবসান ঘটিয়ে সারা আর সামিয়া আমাকে নিচে নিয়ে গেল। রুদ্র আমাকে দেখে দাঁড়িয়ে গেল, হা হয়ে আছে। রুদ্র বলল, এই মেয়ে যত দেখে ততই ভালোবাসতে ইচ্ছে হয়। সকলে তাকিয়ে আছে আমার দিকে। বিশাল আর ভাবিন বলল, আরে দুলাভাই হা করে আছেন কেন? হাতি ঢুকে যাবে তো, আমাদের মেয়েকে খেয়ে ফেলবেন নাকি? বসেন বসেন, ওকে দেখার আরও সুযোগ পাবেন, বলে হাসা শুরু করলো। আমি খুব লজ্জা পেলাম, একদম রাজপুত্র মতো লাগছে তাকে দেখতে। সবাইকে সবার জোড়ার সাথে বসানো হলো, আমাকেও রুদ্রের পাশে বসানো হলো। আমি আর চোখে রুদ্রকে দেখেছি, কিন্তু রুদ্র আমাকে দেখছে না। কি হলো আজ এত ভালো কি করে হলো? আমাকে দেখছেই না, ভাবতে লাগলো না। রুদ্র বলল, এত ভেবো না, অনুষ্ঠান উপভোগ করো, আর তোমার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি বললাম, শাস্তি? রুদ্র বলল, হ্যাঁ শাস্তি তো তোমাকে পেতে হবে, বলে চোখ টিপ দিল। আর আমি ভয় পেয়ে রুদ্রের দিকে তাকিয়ে আছি। সামিয়া আর সারার সাথে মিল রেখে বিশাল আর ভাবিন একই কালারের শার্ট পরেছে। পাশেই মিউজিক বাজাচ্ছিল, সবাই কাপল ডান্স করতেছে। রুদ্র আমাকে নিয়ে ডান্স করতে গেল। রুদ্র আমার কোমর জড়িয়ে ধরে আমি একটু কেঁপে উঠি। সেই সুযোগে রুদ্র আমার গালে একটা চুমু দিল। আমি বেশ লজ্জা পেলাম। রুদ্র বললো, এভাবে লজ্জা পেও না, ইচ্ছে করে খেয়ে ফেলি। আমি কিছু বললাম না। এবার সবাইকে ডাকা হলো এঙ্গেজমেন্টের জন্য। বড় ভাইয়া মেহেককে আংটি পরিয়ে দিল আর ছোট ভাইয়া রুষাকে। এবার আমার আর রুদ্র পালা। রুদ্র মা এগিয়ে দিল আংটি। রুদ্র বলল, আমি একটু ফারিয়ার সাথে আলাদা কথা বলতে চাই। রুদ্রের মা বললো, যা বলার আংটি পরানোর পর বলিস। রুদ্র বলল, না মা, আমি এখনই বলবো। আমি অবাক হয়ে শুনছি। রুদ্র বলল, চলো আমার সাথে। এই বলে রুদ্র আমার হাত ধরে নিয়ে গেলো আমার রুমে। সবাই চেয়ে আছে আমাদের দিকে। বড় ভাই আর ছোট ভাইয়ের মুখ রাগে লাল হয়ে গেল। ছোট ভাইয়া বলল, ভাইয়া চল আমরাও যাই। বড় ভাই বলল, ছোট শান্ত হ, আগে দেখি রুদ্র কি বলে। আমার রুমে রুদ্র দরজা বন্ধ করে দিল। আমি বললাম, কি বলবা বলো, কিসের জন্য এইভাবে আংটি পরানো বাদ দিয়ে উপরে আনলে? রুদ্র বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পারিয়া বলল, মানে? রুদ্র বলল, মানে পরিষ্কার। আমি রুদ্রের কথা শুনে খুব কষ্ট পাচ্ছি, বুকেও খুব ব্যথা হচ্ছে। আমি বললাম, কেন করছো এরকম, কী দোষ করেছি আমি? রুদ্র বলল, কোনো দোষ নেই, এমনি অন্য একজনকে ভালোবাসি। আমি চুপ করে আছি। বেশ কিছুক্ষণ পর রুদ্র হাসতে লাগলো। আমি অবাক চোখে তাকিয়ে আছি। রুদ্র বলল, বোকামে, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারি না, আর তুমি ভাবলে কি করে অন্য একজনকে ভালোবাসবো? ইউ আর অনলি মাই কুইন। আমি বললাম, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, বলে মুখ ফোলালাম। রুদ্র বলল, ওরে আমার বাবুটা রাগ করেছে, ওকে রাগ কীভাবে ভাঙানো যায় আমার জানা আছে, বলে আমার দিকে এগিয়ে এলো। আমি বললাম, এই তুমি আমার দিকে এগোচ্ছ কেন? আমি কোনো রেগে নেই, এ দেখো আমি হাসছি। রুদ্র বলল, তা বললে হবে না জান পাখি, আমি তো আমার কাজ করবে, তোমার শাস্তিটা তো তোমাকে পেতে হবে। আমি বললাম, সরি। আর আমাকে আর বলতে না দিয়ে আমাকে দেয়ালের মাঝে তার হাত দিয়ে আবদ্ধ করে নিল। আমি ভয় পেয়ে যাই, হাত পা কাঁপতে থাকে। রুদ্র বলল, তখনই আমার ঠোঁট দিয়ে ওর ঠোঁট জোড়া দখল করে নিলাম। আমি খুব ছটফট করতে লাগলাম। রুদ্রকে সরানোর চেষ্টা করলাম, পারলাম না। এক সময় চুপ হয়ে গেলাম। রুদ্র বলল, বেচারি আমার সাথে না পেরে চুপ হয়ে গেল। অনেকক্ষণ পর ছেড়ে দিল। দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছি। রুদ্র আমাকে দেখে হাসছে। আমি বেশ লজ্জা পেলাম। রুদ্র বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমার সমস্যা নেই, এরকম লজ্জা পেলে আমার কি, একই কাজ করবো। তুমি কি চাও আমি আবার তোমাকে কিস করি? আমি বললাম, মুখে কিছু আটকায় না? রুদ্র বলল,
চলো নিচে সবাই অপেক্ষা করছে। আমরা দুজনে নিচে চলে গেলাম। সবাই আমাদের দেখার সাথে সাথে বড় ভাই আর ছোটো ভাই দৌড়ে চলে এলো আমাদের কাছে। বড় ভাই বলল, কী হয়েছে টুকু, এতক্ষণ লাগলো কেন? ছোটো ভাই বলল, কী হয়েছে মিষ্টি, চুপ করে আছিস কেন? রুদ্রকে ওর মা বাবা জিজ্ঞাসা করতেছে। আমি বললাম, কিছু হয়নি, সব ঠিক আছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো। বিশাল আর ভাবিন বলল, তাহলে শুভ কাজ শুরু করা যাক। রুদ্রকে স্টেজে তোলা হলো, আমাকে সারা সামিয়া রুদ্রের পাশে দাঁড় করালো। তারপর আমাদের আংটি পরানো অনুষ্ঠান শুরু হলো। রুদ্র আমাকে আংটি পরিয়ে আমার হাতে চুমু দিল, আর সাথে সাথে সবাই হাততালি দিতে লাগলো। আমি বেশ লজ্জা পাচ্ছিলাম। আমার কানের কাছে এসে বলল, এত লজ্জা পেও না জান পাখি, এখনও তো কিছু করলাম, ইচ্ছে করছে খেয়ে ফেলি। আমি বললাম, অসভ্য, কিছু আটকায় না মুখে। আমাদের সবাই আংটি পরানো শেষ, সবাই কথায় ব্যস্ত। এর মধ্যে বিশাল সামিয়াকে খুঁজতেছে তার মনের কথা বলার জন্য, কিন্তু পাচ্ছে না। বিশাল বলল, এই মেয়েটা কই গেল, কখন থেকে খুঁজছি, পাচ্ছি না। কেন কেন যাই দেখি ওর রুমে এসে দেখি ওয়াশরুমে দরজা লাগানো, তাই দরজা বন্ধ করে দিয়ে ওর বিছানায় শুয়ে আছে। তাতেই দেখলাম দরজা খুলছে। সামিয়া বলল, এই আপনি আমার রুমে কী করছেন, বের হন আমার রুম থেকে। বিশাল বলল, এসেই চিল্লানো শুরু করেছো এই মেয়ে। সামিয়া বলল, এই যে কী হলো, বেরোতে বলছি না, আমি কিন্তু চেঁচাবো। বিশাল বলল, ওকে দেয়ালের সাথে চেপে ধরে ওর মুখ চেপে ধরলাম আর বললাম, এই মেয়ে চেঁচাচ্ছ কেন, আমি কিছু বলার সুযোগ দিব তো? আমিও বললো, বিশাল বললো, কী করতে চাস? আমিও বললো, শালা আমার মুখ চেপে ধরে আছিস, কি কথা বলবো? চোখ দিয়ে ইশারা করলাম মুখ থেকে হাত সরাতে। বিশাল মুখ ছেড়ে দিল। সামিয়া বললো, আপনি আমার রুমে কী করছেন? বের হন, আমাকে এভাবে ধরেছেন কেন, ছাড়ুন। বিশাল বললো, ছাড়বার জন্য তো ধরিনি। সারা বলল, মা মানে? আচমকা আমার গলার মুখ ডুবিয়ে দিল। আমি পুরো ফ্রিজড হয়ে গেলাম। বিশাল ওর গলার মুখ ডুবিয়ে দিল। সামিয়া পুরো ফ্রিজড হয়ে গেছে। বিশাল নাক ঘষতে ঘষতে বলল, বিশাল বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দেখাতে, আর আমি তোমার থেকে জানতে চাইনি তুমি আমাকে ভালোবাসো কি না, আমি শুধু তোমাকে চাই বলে চুমু দিয়ে চলে আসলাম। সামিয়া বলল, কী বলে গেল, ভালোবাসার কথা বলে গেল নাকি থ্রেট দিয়ে গেল? এদিকে ভাবিন লক্ষ্য করতেছে একটা ছেলে সারার দিকে অনেকক্ষণ থেকে তাকিয়ে আছে। ভাবিনের রাগে শরীর ফেটে যাচ্ছে। রেগে সারাকে টানতে টানতে উপরে নিয়ে গেল, বিছানায় ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। সারাকে আচমকা এভাবে টেনে এনে বিছানায় ফেলে দিল। সারা খুব ভয় পেয়ে যায়। ভাবিন ওর হাত ধরে বিছানার সাথে চেপে ধরে ওর উপর শোয়া হয়ে জোরে চেপে ধরলো। সারা বলল, কী করছেন কি, ছাড়ুন আমাকে। ভাবিন বলে, এই মেয়ে একদম কাঁদবে না, আর এত সেজেছো কেন, অন্যকে দেখানোর জন্য? আর তোমার পেট দেখা যাচ্ছে কেন, খুব শখ না অন্যকে শরীর দেখানোর? সারা বলল, কী বলছেন এসব, আমি শাস্তি চাইনি, ফারিয়া আপু জোর করেছে তাই। ভাবিন বলে, তাহলে তোমার পেট দেখা যাচ্ছে কেন, তোমাকে দেখার অধিকার শুধু আমার আর কারো নেই। সারাকে আর কিছু বলতে না দিয়ে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। বুঝলাম না আজকে সবাই এত রোমান্টিক মোডে আছে কেন। সারা বুঝতে পেরে সরানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না পেরে চোখ বুজে নিলাম। ভাবিন অনেকক্ষণ পর ছেড়ে দিল আর ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তারপর বলল, আমি ছাড়া তোকে আর কেউ দেখতে পারবে না বলে জোরে একটা কামড় দিল। সারা বলল, আহ। ভাবিন কামড় দেয় জায়গায় চুমু দিয়ে চলে আসলো। সারা বলল, বেটা রাক্ষস, এত জোরে কেউ কামড় দেয়, ইস কত ব্যথা পাইছি, থাম, আমারও দিন আসবে। অন্যদিকে বড় ভাইয়া মেহেককে একটা চিরকুট দিয়ে উঠে গেল। মেহেক চিরকুট করে দেখলো তাতে লেখা আছে, ছাদে আসো। চলে গেল ছাদে। ছোটো ভাইয়া রুষার কানে কানে বলল, বাগানে আসো। রুষা গেল কেন? ছোটো ভাই বলল, আসতে বলছে, আসো। ধমক দিয়ে উঠে চলে এলাম। রুষা বলে, বাবা কী রাগ, চাই দেখি। মেঘ ছাদে গিয়ে দেখে পুরো অন্ধকার। পেছন থেকে কে যেন দরজা লাগিয়ে দিল। ভয় পেয়ে যাই, দোয়া পড়তে থাকে। আচমকা কে যেন আমাকে টান দিয়ে তার বুকে মিশিয়ে নিল। বড় ভাই বলল, আরে ভয় পাচ্ছ কেন, আমি আর কেউ নেই। মেহেক বলল, উফ আপনি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বড় ভাই বলল, নিশ্চুপ। মেহেক বলল, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? বড় ভাই বলল, তোমাকে দেখছি। এই বলে আস্তে আস্তে ওদিকে এগিয়ে যাচ্ছে। মেহেক বলল, কি এভাবে এগোচ্ছেন কেন? বড় ভাই মেহেকের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে ওকে টাইট করে জড়িয়ে ধরলো। মেহেক বলল, এটা কি হলো, কিন্তু খুব ভালো লাগলো। মেহেক আর কিছু বললো না। বড় ভাই বলল, জানো আজ তোমায় অনেক সুন্দর লাগছে, একদম আমার ছোট্ট করে। তোমাকে প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে কি ভেবেছিলে? মেহেক বলে, আমি আপনাকে বড় ভাইয়া ভেবেছিলাম। বড় ভাই বলল, কি? মেহেক হাসতে লাগলো। বড় ভাই ওর দিকে রাগীভাবে তাকিয়ে আছে। মেহেক সেটা বুঝতে পেরে বলল, সরি, আমি মজা করছিলাম। বড় ভাই বলল, মজা তাই না, এর শাস্তি পাবে, ওয়েট। বলে মেয়েকে ঠোঁট চেপে ধরে খুব জোরে কিস করতে লাগলো। মেহেক খুব ছটফট করতে লাগলো, তাই ভাইয়া আরও জোরে কিস করতে লাগলো। আর মেহেক ভাইয়ার সাথে আর না পেরে থেমে গেল। মেহেক বলল, না পেরে থেমে গেলাম, আর সেও খুব যত্নে কিস করছে এখন। রুষা বাগানে গিয়ে দেখে কেউ নেই। দাঁড়িয়ে আশেপাশে তাকাচ্ছে। হঠাৎ কেউ যেন তাকে জড়িয়ে ধরলো। ছোটো ভাইয়া ওকে জড়িয়ে ধরলো। ও ভয় পেয়ে গেলো। ছোটো ভাইয়া বললো, ভয় পাওয়ার কী আছে? ও এই বলে ওর কানে চুমু দিল আর বলল, ছোটো ভাইয়া বলল, তুমি আসতে চাইছিলে না কেন? রুষা বলল, কই চাইছিলাম তো, আমি তো। ছোটো ভাইয়া ওর ঠোঁটে হাত দিয়ে বলল, চুপ। রুষা চুপ করে গেল। ছোটো ভাইয়া কিছু না বলে আস্তে আস্তে ওর গলায় মুখ নিয়ে গেল আর নেশায় মিশ্রিত কণ্ঠে বলল, বাবুরাম্মু তোমায় খুব ভালোবাসি, আমার ছেড়ে যাবে না তো? রুষা বলে, না বাবুরাব্বু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না বলে টাইট করে ধরলো আমার ভাইয়াকে। এদিকে আমি একে বসে আছি। রুদ্র কোথায় যেন গেল। আমি উঠে মেহেক আর রুষাকে খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। হঠাৎ কে যেন আচমকা টান দিয়ে আমার সাথে
তার সাথে মিশিয়ে নিল। আমি মাথা তুলে দেখি রুদ্র দাঁত বের করে হাসছে, ইচ্ছে করে করছে দেই দাঁত ভেঙে। রুদ্র বলে, এভাবে কি দেখছো? আমাকে খুব হ্যান্ডসাম লাগছে বুঝি? সে তো আমি জানি আমি হ্যান্ডসাম, কত মেয়ে আমাকে লাইন মারতো জানো তুমি? সে তো আমি তোমাকে পছন্দ করতাম বলে ওদের পাত্তা দেয়নি। আমি খপ করে গিয়ে রুদ্রের কলার ধরে বললাম, কি করলি তুই? সাহস বেড়েছে না? আমার সামনে এসব বলিস না, তোর ঠ্যাং ভেঙে দেবো। রুদ্র মুচকে হাসলো।